All right, recording started. So hello everyone, hello Nijum. আজকে আমার সাথে আছে আমার ইউনিভার্সিটি এর একজন ফ্রেন্ড। ওর সাথে পরিচয় হয়েছিল আমার আরেকটা খুব ভালো ফ্রেন্ডের মাধ্যমে। একদিন ওই ফ্রেন্ডের নাম হচ্ছে মুশফিক। সো মুশফিকের সাথে একদিন আমি যমুনা ফিউচার পার্কের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম কি একটা কেনার জন্য জানি। তখন হঠাৎ করে মুশফিক ডাক দিল, নিঝুম। তারপরে নিঝুম পিছনে ফিরলো, তখন প্রবাবলি তুমি অফিস থেকে আসতেছিলা, ইন্টার্নশিপ করতেছিলাম মানে তখন। তখন আমার পরিচয় হলো তখন হ্যাঁ, probably. যে এটা আমার ফ্রেন্ড খুব ইন্টেলিজেন্ট, খুব ট্যালেন্টেড, অ্যান্ড দ্যাট স্পিক্স টু ওয়্যার হি ইজ টুডে। অ্যান্ড হ্যাঁ, আমি আমার পক্ষ থেকে এভাবেই আমি তোমাকে চিনছি। অ্যান্ড বাকি তোমার ইন্ট্রোডাকশনটা যদি তুমি তোমার মতো করে এখন দিতে চাও তাহলে খুব ভালো হবে। আচ্ছা, আমি হচ্ছে ইফরান রহমান নিঝুম। এন্ড আমি নর্থ সাউথ থেকে হচ্ছে ব্যাচেলার্স কমপ্লিট করছি লাস্ট 2022 তে। এন্ড দেন হ্যাঁ 22 তে কমপ্লিট করছি। দেন আমি কিছু নর্থ সাউথ আর হিসেবে জয়েন করি বা 23-এর দিকে, আহ, তানজিলুর রহমান স্যারের আন্ডারে। দেন আমি সিলেটে কিছুদিন লেকচারার হিসেবে ছিলাম আর টি এম আল কবির ইউনিভার্সিটিতে। পরে হচ্ছে এই তো লাস্টের সেপ্টেম্বর অক্টোবরের দিকে হচ্ছে আমি ডাবলিনে মুভ করি হুম। অ্যাজ এ পিএইচডি স্টুডেন্ট, ইউনিভার্সিটি কলেজ ডাবলিন, নাইস, নাইস। সো এটা আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ডে। হ্যাঁ, বিফোর উই মুভ অন টু তোমার আয়ারল্যান্ডের ইউনিভার্সিটির ওই ডিটেলস, আমি একটু জানতে চাই যে তুমি বাংলাদেশে কতদিন লেকচারার পজিশনটাতে জব করছিলা, অ্যান্ড ওইখানে তোমার এক্সপিরিয়েন্সটা কি ছিল, লাইক সিলেটের ওই ইউনিভার্সিটিটাতে একটু যদি শেয়ার করো ছোট করে। আচ্ছা, বাংলাদেশে হচ্ছে আমি তো আমি যখন এনএসসি তে আর হিসেবে ছিলাম, তখন আমি হচ্ছে ট্রাই করতেছিলাম, কয়েকটা জিনিসই ট্রাই করতেছিলাম অ্যাকচুয়ালি। আমি বাইরে অ্যাপ্লিকেশন গুলো করতেছিলাম বিভিন্ন ইউনিভার্সিটিতে, প্লাস দেশীয় জবে ট্রাই করতেছিলাম, একাডেমি রিলেটেড জবে ট্রাই করতেছিলাম তখন। সো তখন হচ্ছে আমি জানুয়ারিতে ঢুকি, মোস্ট প্রবলি জানুয়ারি মাঝামাঝি ঢুকি ওইখানে। এন্ড দেন আমি বেশি দিন ছিলাম না, 4 মাস, 4 থেকে 5 মাসের মতো ছিলাম। এন্ড ডাবলিন এটা কনফার্ম হওয়ার মোটামুটি কয়েক মাস আগে হচ্ছে আমি ওই জবটা ছাড়ি। ওইটার পিছনে কিছু রিজন 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 এরকম না, রিজন ছিল এরকম যে আমি আমরা তো আসলে সবসময় দৌড়ের উপরেই থাকি। এন্ড মানে সবসময় একটা না একটা কিছু করতেছিলাম আমরা, রাইট? পড়াশোনা শেষ করছি, পাশ করছি, চাকরির পিছনে দৌড়েছি, চাকরি দেন চাকরি ইয়ে করছি। সো আই নিউ যে আই নিড এ ব্রেক, লাইক বিফোর আই মুভ ইন টু পিএইচডি অর এনিথিং। হ্যাঁ, আমি একটু কয়েক মাসের ব্রেক চাই। সো দ্যাটস দেন হচ্ছে আমি তখন হচ্ছে ওই জবটা কুইট করে একটু রেস্ট নিই। দেন আই কাম হিয়ার। আর ওইখানে এক্সপিরিয়েন্স যদি বলি, অ্যাজ এ টিচার, আহ, আমি তো একবারে খুব কম সময় ছিলাম, বাট সো বাট স্টিল এক্সপিরিয়েন্স ভালো ছিল, ইন এ সেন্স যে টিচিং ক্যারিয়ার, টিচিং হচ্ছে আমার ইচ্ছা ছিল সবসময় যে টিচিং ক্যারিয়ার বা এরকম কিছু একটা যাওয়ার। বাট আমি ওই যে ওইরকম টিউশন করানো হয় নাই বা ইয়ে করানো হয় নাই। বাট ওইখানে যেটা মজার জিনিস ছিল যে আমি যে প্রথম যে জিনিসটা আবিষ্কার করছি সেটা হচ্ছে যে আমি যেমন ক্লাসের সময় লেটে যেতাম অ্যাজ এ স্টুডেন্ট। লেটে যেতাম কেন, যে আমার হচ্ছে লেট হয়ে যেত, আমি দেখা যায় ভার্সিটির একবার কাছে থাকতাম তাও লেট হয়ে যেত। বাট অ্যাজ এ টিচার এটা করার কোনো অপশন নাই। অ্যান্ড অ্যাজ এ টিচার মানে লেট করতে পারবে না, ইউ ক্যানট ডু লাইক মিস্টেক্স। স্টুডেন্ট হলে ক্লাসে আমি বাঙ্ক দিতে পারতেছি আরামসে, রাইট? আমি যাইতে পারলাম, ইচ্ছা হচ্ছে না, আমি গেলাম না, আর ঠিক আছে কোথাও এজ এ টিচার ইউ ক্যানট ডু দ্যাট। সো এগুলো কিছু জিনিস, আহ, হ্যাঁ, এক্সপিরিয়েন্স। আর টিচিং, কি বলবো, টিচিং এর ভালো ভালো সাইড না, মানে ডিফিকাল্ট সাইড এন্ড মজার সাইড দুইটাই আমি আবিষ্কার করছি। মজার সাইড তো অবভিয়াসলি যে ইউ গেট টু টিচ এ লট অফ পিপল, ইউ গেট টু মিট এ লট অফ পিপল। তুমি হচ্ছে মানুষকে যেমন শিখাতে পারতেছো, এন্ড অলসো অ্যাজ এ টিচার ইউ ক্যান অ্যাকচুয়ালি লার্ন এ লট ফ্রম ইউর স্টুডেন্টস। রাইট। এন্ড দেন অ্যাজ ডিফিকাল্ট সাইড হচ্ছে যে ইউ হ্যাভ টু স্টাডি ফার মোর দেন ইউর স্টুডেন্টস ডু। হ্যাঁ, আমরা হচ্ছে ইউনিভার্সিটি যত পড়ছি তার থেকে অনেক বেশি পড়া লাগে, বিকজ তোমাকে নিজে কিভাবে প্রিপেয়ার করে যাইতে হবে। দেন স্টুডেন্টদের পড়ানোর সময় যেটাই পড়ানো, গেলে একটা লেকচার দিলে ওইটার জন্য ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইয়োরসেলফ। এন্ড নতুন এখন যেটা হয় যে ধরো তুমি অনেক এক্সপিরিয়েন্স যখন হয়ে যাবে, দ্যাটস এ ডিফারেন্ট সিনারিও, বিকজ একটা কোর্স তুমি পড়াইতেছো বছরের পর বছর তোমার মুখস্থ হয়ে যাবে। বাট ওয়েন লাইক ফার্স্ট টাইম একটা কিছু পড়াইতে গেলে লাইক ভালো প্রিপারেশন নেওয়া লাগে। সো ওইগুলো একটু ডিফিকাল্ট সাইড, বাট স্টিল মানে it was fun in a, like a lot of sense. Plus
প্লাস আমি যেহেতু হচ্ছে এনএসইউ তে যে এসিএমএ ছিলাম, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতেছিলাম, তো ওই ইউনিভার্সিটি যেহেতু একবার নতুন ছিল ওইখানে, নতুন ছিল মানে এখনো মোটামুটি কয়েক বছর হয়েছে। তো ওইখানে ওই জিনিসগুলো, কিছু জিনিস আমার আই গট টু হ্যান্ডেল দোজ, যেটা আরো ইন্টারেস্টিং। হ্যাঁ, একবার স্ক্র্যাচ থেকে এই জিনিসটাকে ইয়ে করা, স্টুডেন্টদের বোঝানো, প্লাস আরো কিছু জিনিস ছিল, যেমন আমি হচ্ছে একটা সেমিনারে ইয়ে করছিলাম, কি বলে, নট লাইক সেমিনার, লাইক যে কম্পিটিটিভ যে প্রোগ্রাম কম্পিটিশন গুলো হয়, নট অ্যাবাউট কম্পিটিটিভ প্রোগ্রামিং, অ্যাবাউট লাইক হ্যাকাথন ডেভেলপমেন্ট বা অ্যাপ আইডিয়াস, এগুলা নিয়ে একটা সেমিনারের মতো ছিল ছোট। ওইখানে একটু কথা বলতেছিলাম। সো ইট ওয়াজ লাইক অনেক দিক দিয়েই অনেক কিছু করতে পারছি, যেটা আসলে খুব ইন্টারেস্টিং। সো Yeah. তুমি ভালো একটা পয়েন্ট বলছো, কারণ এই অপরচুনিটি গুলো সাধারণত আমরা পাই যখন আমরা কোনো একটা গ্রোয়িং ডিপার্টমেন্ট অথবা কোনো একটা গ্রোয়িং হুম। অর্গানাইজেশনের সাথে হ্যাঁ, খুব কানেক্টেড থাকি। যেমন আমিও এখন যে প্রোগ্রামটাতে আছি, ইট হ্যাজ বিন লাইক 5 to 7 ইয়ার্স। সো আমিও এই ধরনের সার্ভিস গুলাতে ইনভলভড আছি আমাদের এখানে, আমার পিএইচডির এই প্রোগ্রামটাতে। এন্ড এটা অ্যাকচুয়ালি অনেক ভালো একটা লার্নিং প্রসেস। লাইক আমরা নিজেদেরকেও বুঝতে পারি যে আমাদের সার্ভিস দেওয়ার ক্যাপাবিলিটি কতটুকু আছে, প্লাস আমরা আমাদের বেস্টটা দিতে পারি এবং একটা কন্ট্রিবিউশন করতে পারি যে এইটার গ্রোথে আমাদের একটা সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন আছে। সো এটা খুব প্রাউড একটা হ্যাঁ। মোমেন্ট, লার্নিং এক্সপিরিয়েন্স। অ্যান্ড হ্যাঁ, এটা আমার মানে শুনে খুব ভালো লাগলো। তখন অ্যান্ড আসলে তুমি মানুষ অল্প থাকে, তোমার অনেক অনেক কিছু হ্যান্ডেল করতে হবে, যেখানে একটা স্টেবল, যে কোনো একটা স্টেবল কোম্পানি, যে স্টেবল জায়গায় like অনেক কিছু রেডি করা থাকে, বাট যখন রাইট, রেডি করা থাকে না, লট অফ মেস, দেন তোমার সবকিছু হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ, তুমি যেটা বললে like, একটা ভালো লার্নিং প্রসেস, ওইটা একটা আসলে। রাইট। সো আমার তোমার কাছে নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে যে, যেটা আমার কাছেও খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যে আমরা ইউএসএ দৌড়াই, কানাডা দৌড়াই, এখন সবাই ফিনল্যান্ড দৌড়াই। হ্যাঁ। ওয়াই আয়ারল্যান্ড? হোয়াট ইজ আচ্ছা, দ্য আয়ারল্যান্ড। স্পেশালিটি, মানে তোমাকে যেটা অ্যাট্রাক্ট করছে? আচ্ছা, সো আয়ারল্যান্ডের এই পুরো জিনিসটা শুরু হয়েছে যখন আমি তোমার 23-এ পাশ করছি। তো তো আমি 23-এ না, সরি, 22-এ পাশ করছি। করার পরে আমি কিছুদিন গ্যাপ নিচ্ছি, আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি, এটসেট্রা এটসেট্রা। প্লাস অনেক কিছু নিয়ে কনফিউজ ছিলাম যে আমি আসলে এখনই মাস্টার্স করতে যাব না কি করব, আমার কি ইমিডিয়েট জব, লটস অফ কনফিউশন গ্রাজুয়েশনের পরে। সো এরপরে শেষ, যখন এইরকম ইমেল টেমেল করতেছিলাম, তো আমি আই স্টার্টেড ইমেইলিং টু লাইক আইএলটিএস এর পরে। আমি আজ মনে হয় সেপ্টেম্বর অক্টোবর আইএলটিএস দিছি, সেপ্টেম্বর থেকে আমি ইমেইলিং শুরু করছি প্রফেসরদেরকে। সো এলিমিনেশন প্রসেস যদি বলি, যে আমি ইউএসএ প্রথমে ইমেল টেমেল তেমন একটা করিনি, বিকজ আমি একটু মাল্টিটাস্কিং একটু দূর, লাইক অনেক কিছু একসাথে হ্যান্ডেল করতে গেলে একটু প্রেশার ফিল করি। সো আই সোলি স্টার্টেড ইমেইলিং টু ক্যানাডা। প্লাস ইউএসএ তে আরেকটা যে রিজন ছিল, যে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি যেটা জিআরই প্রেফার করে। সো নট লাইক সবাই করে, বাট আমার চিন্তাধারা ছিল এরকম যে যেহেতু অনেকে করে, এন্ড অনেক ভার্সিটি হচ্ছে অপশনাল, এন্ড অবভিয়াসলি দেয়ার আর আছে যেগুলো হলো ওয়েভড। সো আমাকে আগে ওইগুলো একটু সর্ট করে বের করতে হবে, লটস অফ টাস্ক আছে। বাট কানাডা, ইন 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 কন্টেস্ট কানাডা তো আর জিআরইটা এত, ইউনো আমাদের ফিল্ডে এতটা দেখে না, বাট মোস্ট অফ দ্য টাইম। তো আমি স্টার্টেড ইমেইলিং ইন কানাডা, লাইক অনেকগুলো ইউনিভার্সিটিতে ইমেইলিং করতেছিলাম। কোথাও রেসপন্স পাইছি, কোথাও ফান্ড থাকে না, আহ, এরকম বিভিন্ন প্রবলেম ছিল। লাস্টলি হয়েছিল কানাডা তো একটা ইউনিভার্সিটি হয়েছিল, বাট ওইটা ফুল ফান্ডেড ছিল না, ওইটা ছিল ধরো পার্শিয়াল ফান্ডেড বলা যায়, বিকজ গেলে টিএ শিপটা পাওয়া যেত, বাট আর এ শিপ তখন ছিল না। বাট মাস্টার্স। রিগার্ডলেস আমি কি বলছি, প্ল্যান করছি যেটা ঠিক আছে, তো কানাডা যাই, ওইখানে যাই। এন্ড সো আই স্টার্টেড। হ্যাঁ, ফর ইয়োর মাস্টার্স না ফর পিএইচডি? মাই মাস্টার্স, নট নট পিএইচডি। রাইট। ফাইন। তখন মাস্টার্স এর জন্য ওইটা আমি ইভেন ওইটার অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করি। বাট এখানে হচ্ছে ইন্টারেস্টিং জিনিসটা, যে আমি যখন ইমেল করতেছিলাম, এটা অনেক আগে, যখন ইমেল করতেছিলাম ডিসেম্বরে, তো আমাদের একটা ফ্রেন্ড আছে হাসিবুল হাসান, আই ডোন্ট নো তুমি চিনো কিনা। তো হাসিব হচ্ছে তখন একটা এজেন্সিতে জব করতো। আম, তো ওরা আইরিশ এমবেসি, আয়ারল্যান্ডের ভিসার কাজ করতো, তো এই স্টুডেন্ট ভিসার। তো আই নো আয়ারল্যান্ড একটা দেশ আছে, আই নো খালিদ ফারহান আয়ারল্যান্ড থেকে ইউটিউবের ভিডিও করে এন্ড অল। রাইট, খালিদ ফারহান রাইট। ভিডিও দেখে আমি প্রথম শুনছি যে আচ্ছা ঠিক আছে, আয়ারল্যান্ডের মানুষ পড়তে যায় মেবি, ওকে, বাট আমি কখনো লুক করিনি, বিকজ সবাই ইউএসএ কানাডা যেতেছে, ওকে।
and there are like reasons, it's not like bad. মানে there are reason, কারণ হচ্ছে ইউএসএ কানাডা অনেক ভালো দেখেই মানুষ যায়, প্লাস ওই রকম ফান্ড থাকে, রিসার্চে ইয়ে থাকে। আমি যদি এআই এমএল এর বলি, একবার আমার ফিল্ডে এখানেও ইউএসএ এখনো লাইক লিড করতেছে কাইন্ড। সো দেয়ার আর রিজনস, এন্ড দেন আমি যদি যাইতাম আমারও সুবিধা হতো ইন এ সেন্স যে আমার আমার রিলেটিভ থাকে কানাডাতে। সো দ্যাট উড বি লাইক, দিস ইজ দ্য সোল রিজন যে অনেক মানে একটা বড় রিজন যে কারণে হচ্ছে কানাডা অ্যাপ্লাই করতেছিলাম, সামথিং লাইক দ্যাট। মানে ইউ গেট দ্য সাপোর্ট, যে কারণে সবাই আসলে যায়। বাট তবু তো আয়ারল্যান্ডে আমার কখনো এরকম দেখা হয়নি। সো ও যখন, আমি যখন ইমেল করতেছি, তখন আমি একটু চিন্তা করতেছি দ্য ফ্রাস্ট্রেশন, যে মানুষ যখন ইমেল করতে থাকে রিপ্লাই পাচ্ছে না, তখন কি হয় লাইক আমার কোনো একটা কিছু তো করতে হবে। সো আমি অনেক তখন হাসিব আজ করলাম যে আয়ারল্যান্ডে কি রিসার্চ মাস্টার্স বা পিএইচডি হয় কিনা। আমি জানি ইউকে তে এটা তেমন একটা হয় না, আমি খোঁজ খবর নিছি, ভেরি রেয়ার, মানে খুব রেয়ার। যেই কটা থাকে এগুলো দেখা যায় যে তোমার কি বলে, দেখা যায় ইউ এর মানুষদের জন্য অ্যালোকেটেড থাকে। ওকে, ওকে, সো খুব রাইট। কম যে তুমি মাস্টার্সে এসে ফান্ড পাবে, এটা খুব একটা বলে না ইউকে তে। সো আই থট আয়ারল্যান্ড এরকম হবে। মজার জিনিসটা হচ্ছে হাসিব আমার বলছে তুই এক কাজ কর, তুই ওয়েবসাইট গুলো ঘাটায় দেখ। So আমি কি করছি, আমি আয়ারল্যান্ডের, আমি জাস্ট ক্যাজুয়ালি, আমি মানে কিছু একটা দেখি, সমস্যা তো নাই, কি আর ভাবা যায়। তো আমি হুম, ক্যাজুয়ালি কিউএস র্যাঙ্ক বার করছি, বার করে ইউনিভার্সিটি লিস্ট করছি, দেখছি আচ্ছা ঠিক আছে এখানে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, বাট র্যাঙ্কে 4-5টা ইউনিভার্সিটি আছে যেগুলো খুব ভালো। So আমি আবার ওই ইউনিভার্সিটি গুলো প্রোফাইলে ঢুকা শুরু করছি, তখন দেখছি রিসার্চ মাস্টার্স আছে। ইভেন ইনফ্যাক্ট রিসার্চ মাস্টার্স হচ্ছে ফান্ডেড। এন্ড এন্ড পরে আমি দেখলাম আচ্ছা ঠিক আছে পিএইচডির ইয়া কি রিকোয়ারমেন্টস কি, তখন দেখি ডাইরেক্ট পিএইচডি আছে। তো আমি সবসময় দেখছি যে ইউএসএ তে ডাইরেক্ট পিএইচডি আছে, আর কোথাও আছে কিনা আমি জানতাম না, আই এম নট রাইট। শিওর। আমাকে নাবিল স্যার আমাদেরকে বলছিল, আমি জানি এখনকার ইয়ে কি, নাবিল স্যারদের সময় ছিল অস্ট্রেলিয়াতে হচ্ছে ইফ ইউ ডু ব্যাচেলার্স ইন অস্ট্রেলিয়া দেন লাইক তুমি ডাইরেক্ট পিএইচডি করতে পারবা, রাইট। এটা আমি জানি না, এখন হয়তো সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, বাট হ্যাঁ। বাট ফর আস, আমাদের পিএইচডি করতে হলে মাস্টার্স করা লাগে। তো আমি খুব সারপ্রাইজ ছিলাম এটা দেখা যাচ্ছে ঠিক ডাইরেক্ট পিএইচডি করা যায়। এন্ড রিসার্চ মাস্টার্স আছে, সো এনিথিং উড বি ফাইন ফর মি। তো তখন আমি ইমেলিং শুরু করছি, ধরে ধরে আমি ইমেলিং শুরু করছি ইন সেন্স কয়েকজন প্রফেসরকে যাদের কাজের সাথে আমার কাজ খুব মোটামুটি ম্যাচ করে বা আমার ইন্টারেস্ট ম্যাচ করে, ওনাদের ইমেল করছি। So, একজন বলছে ফান্ড নাই, আরেকজন, হ্যাঁ একজন বলছে ফান্ড নাই, আরেকজন বলছে তো আমি আমার একটা ওয়েবসাইট ছিল, ওয়েবসাইটটা মনে ডাউন হয়ে গেছে আই থিঙ্ক, ঠিক করতে হবে but হ্যাঁ একটা ওয়েবসাইট ছিল। আহ তো উনি আমার, আমি ওই ওয়েবসাইটের লিঙ্কও দিছিলাম তোমার ইয়েতে, কি বলে, ইমেইলে। হ্যাঁ and আমি ওনার কাজ নিয়ে অনেক ভালো করে মোটামুটি ঘাটছি, কারণ ওনার কাজগুলো আমার কাছে ভালো লাগছিল। ওনার তো ঘেটে আমি ইমেল করছি, উনি বলছে তোমার আম, আমার কাছে তো এই মুহূর্তে ফান্ড নাই, and আমি তোমাকে কনফার্ম করতে পারতেছি না যে 2023-এ তোমাকে আমি ফান্ড, মানে ওইরকম ফান্ড আসবে কিনা এটা আমাকে পরে জানতে হবে, বাট তোমার প্রোফাইল আমার কাছে ভালো লাগছে। আহ, তুমি কি সেলফ ফান্ডে করবে কিনা। তো সেলফ ফান্ডে তো পিএইচডি করা আমার জন্য সম্ভব না ভাই, কোটি টাকা দিয়ে পিএইচডি করা ইম্পসিবল। ওদের এই প্রশ্নের মিনিং আমি বুঝি না, মানে এটা কে করে? পরে মানে ও তো হয়তো উনি মাস্টার্স মিন করতে পারে, মাস্টার্স তো অনেক ও, এবার তখনও হচ্ছে, মানে আমি ইমেল করছি মাস্টার্স আর পিএইচডি এনিথিং উড বি ফাইন, আমার আপনার রিসার্চ ভালো লাগছে। তো উনি উনি আমাকে পিএইচডি স্টুডেন্ট নিতে নিতে চাচ্ছে, বাট যেটা বললো যে উনি অফ কাছে ফান্ড নাই মাস্টার্স এর জন্য, তাই আর যেটা জেনারেল দেখা যায় পিএইচডি ফান্ডিং থাকে মেসি, তাই না। সো তুমি বললো তুমি আমাকে এরকম টাইমে আবার নক দাও, তখন মেবি আমি কনফার্ম করতে পারবো যে তোমার কিছু ইয়ে করতে পারবে কিনা, মানে ফান্ড আসে কিনা। So আমি আবার জানুয়ারিতে নক দিছি, তখন ওনার কাছে ফান্ড নাই। তো তখন ওনার কাছে ফান্ড নাই, মানে উনি বলছে যে আমার তো এখন ইয়ে না, আপডেট আসে না এখনো কোনো এরকম। আমি বলছি, আচ্ছা ঠিক আছে। সো মিন ওয়াইল আমি ওই যে কানাডা যেটা বলছিলাম যে কানাডা আমি ইমেল করতেছি, কানাডা হয়েছে মোটামুটি, আমি ওইটার ভিসা প্রসেসিং শুরু করে দিয়েছি। আমি আচ্ছা। তো ডিটারমাইন কানাডা চলে যাব এরকম সময় জুলাই মাসে ওই প্রফেসর আমাকে মেইল করছে। হঠাৎ করে আমি একদিন উঠে মেইল পাই তো ওকে এসে উনি আমাকে মেইল করছে এরকম যে আমার এরকম একটা পিএইচডি পজিশন আছে এই পার্টিকুলার প্রজেক্টের জন্য, তুমি আমার মনে হয় যে তোমার প্রোফাইলটা সুইটেবল, তুমি ইন্টারেস্টেড কেন। আমি বলছি হ্যাঁ অবভিয়াসলি, ওয়াই নট। তা ফুল ফান্ডেড। তা বলছে হ্যাঁ। তো উনি উনি পরে হচ্ছে আমাকে ইয়ে করছে, কি বলে, কয়েকদিন পরে উনি আমাকে বলছে
উনি আমাকে বলছে যে তোমার তাহলে হচ্ছে এই কয়দিন পরে ইন্টারভিউ, এত তারিখ ইন্টারভিউ নিব। এন্ড উনি হচ্ছে ওনার যেটা ভালো দিক, উনি হচ্ছে কোশ্চেন বলে দিচ্ছে ইন সেন্স কোশ্চেন আউট না, মানে আমার যে পিএইচডি প্রজেক্ট, পিএইচডি তো ইউজুয়ালি দুই রকমের অ্যাপ্লিকেশন শুরু হয়, দুই রকমের। একটা হচ্ছে যে আইদার একটা প্রজেক্টে আইদার তোমার হচ্ছে ফান্ডিং আছে এন্ড হুম, ইউ প্রপোজ ইউর ওন প্রজেক্ট, অর একটা অলরেডি ফান্ডেড প্রজেক্ট আছে, ইউ হ্যাভ টু ওয়ার্ক অন দ্যাট। তো আমারটা হচ্ছে সেকেন্ডটা, যে একটা অলরেডি প্রজেক্ট ছিল, ওই প্রজেক্টের জন্য ফান্ড ছিল এসএফআই সায়েন্স ফাউন্ডেশন আয়ারল্যান্ডে। তো আমাকে হচ্ছে ওইটার সিনপসিস দিছে, প্লাস হচ্ছে আরো দুই তিনটা কোশ্চেন দিছে। সো ওই ওই যে ওইগুলো তো, ওই কোশ্চেন গুলোতে পরে আসি, বাট কি বললাম, দিয়ে উনি হচ্ছে এটা ইমেল করছে যে আমি তোমাকে এই এই কোশ্চেন গুলো করবো, তোমার হচ্ছে এই যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টের রিসার্চ ডিরেকশন, রিসার্চ কোশ্চেন কি, এগুলো নিয়ে একটু কথা বলতে হবে। প্লাস যে বাকি কোশ্চেন গুলো আসলে জেনারেল। আমাকে আবার অনেকে হয়তো ইউএস, আমি নট শিওর ইউএস, অনেক প্রফেসর আছে থিওরিটিক্যাল কোশ্চেন করে, আমাকে থিওরিটিক্যাল কোশ্চেন করা হয়নি, মোস্টলি ছিল প্রজেক্ট বেস, আমার রিসার্চ স্কিল, নলেজ, ইন্টারেস্ট, এগুলা বেসিসে। সো এইরকম 24 তারিখ হচ্ছে জুলাই মাসের 24 বা 25 তারিখ ইন্টারভিউ নিচ্ছে উনি আমাকে। আরো কয়েকজন ইন্টারভিউ নিচ্ছে 2-3 দিনে। সো এরপরে 3-4 দিন পরে হচ্ছে উনি কি বলে এটা, উনি আমাকে মেইল দিছে যে তোমার, মেইলই না অ্যাকচুয়ালি, উনি কলে দিছে, মানে ভিডিও কলেই উনি পরে বলছে যে তোমার তো অ্যাকসেপ্টেড, তুমি লাইক আই উইল টেক ইউ অ্যাজ এ পিএইচডি স্টুডেন্ট, তুমি করবা কিনা, বিকজ তুমি যদি কনফার্ম করে দেন নইলে লাইক আই ক্যান ইয়ে করবো হচ্ছে। তো পরে আছে আমি তো অবভিয়াসলি, বিকজ এটা একটা ফুল ফান্ডেড প্রোগ্রাম, প্লাস ইউনিভার্সিটিটা ভালো, সো সব দিক মিলাইয়া, ইয়া, সো দ্যাটস হাউ আমি আসলে আয়ারল্যান্ড চলে আসি। আয়ারল্যান্ডের ইন্টারেস্টিং, মানে হ্যাঁ, আসলে অপরচুনিটিটা যেখান থেকে আসছে আর কি, আর হ্যাঁ, প্রজেক্টটাও তোমার সুটেবিলিটি ছিল। সো হ্যাঁ, হ্যাঁ, মানে আমি তোমার কাছ থেকে এই কোয়েশ্চেনটা করার পিছে রিজন হচ্ছে যে সবাই সবাই চিন্তা করে যে না, আমার পিএইচডি করতে যাইতে হবে, মাস্টার্স করতে যাইতে হবে ইউএসএ, কানাডা, ইউকে, এগুলাই একটা অপশন, আর কোনো অপশন নাই। এটা কিন্তু অ্যাকচুয়ালি রাইট না, বিকজ না, ওয়ার্ল্ডে কিন্তু আরো অনেক জায়গাতে অনেক রেভলিউশনারি রিসার্চ হচ্ছে। হ্যাঁ, আমাদের কাছে শুধু সবকিছু মনে হয় যে ইউএসএ সেন্ট্রাল হাব। ওকে, ইউএসএ হয়তো ইজ ডুইং আ লট, বাট দেয়ার আর আদার পিপল, আদার কান্ট্রিজ টু, যারাও হচ্ছে অনেক কন্ট্রিবিউশন রাখে টু দ্য কমিউনিটি। অ্যান্ড আমাদের শুধু অপরচুনিটিস এর জন্য লুক আউট করতে হবে, বিকজ অপরচুনিটি অ্যাভেলেবেল আউটসাইডে। হ্যাঁ। আর এখানে আসার পিছনে তুমি এই যে কোশ্চেনটা যেটা তুমি না জাস্ট অ্যাকচুয়ালি সবাই করছে যে ওয়াই আয়ারল্যান্ড, এন্ড এই যে আমি ওই যে বললাম না যে ইমেল করছি জাস্ট র্যান্ডমলি, বিকজ ফ্রেন্ড বলছে ওকে ঠিক আছে তুই খুঁজে দেখ আছে কিনা রিসার্চ মাস্টার, আমার মনে হচ্ছে থাকতে পারে মেবি, আমি ইমেল করি। So, প্রথম জিনিস হচ্ছে যে বেশিরভাগ মানুষ তো জানে না, এন্ড দেয়ার আর আদার রিজনস, যেমন ধরো ইন সাম ওয়েজ আয়ারল্যান্ড ইজ এ ভেরি গুড কান্ট্রি। সো আয়ারল্যান্ডে হচ্ছে বেসিক্যালি আয়ারল্যান্ড জিওগ্রাফিক্যালি একটু উইয়ার্ড, বিকজ পুরো আয়ারল্যান্ড একটা আইল্যান্ড। সো নর্দার্ন আয়ারল্যান্ড, আর আমাদেরটা যেটা হচ্ছে রিপাবলিক অফ আয়ারল্যান্ড। সো নর্দার্ন আয়ারল্যান্ড হচ্ছে পার্ট অফ ইউকে, হ্যাঁ ওটা ইউকের পার্ট, বাট রিপাবলিক অফ আয়ারল্যান্ড হচ্ছে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স নিচ্ছে অনেক বছর হয়েছে। সো ওকে। এখন রিপাবলিক অফ আয়ারল্যান্ডে আরো ইন্টারেস্টিং যে জিনিসটা, সিএস এর জন্য স্পেশালি এখানে হচ্ছে সব বড় বড় টেক কোম্পানি, ইউরোপিয়ান যত কোম্পানিজ আছে, মানে সরি যত ইউরোপিয়ান হেডকোয়ার্টার আছে বেশিরভাগের হেডকোয়ার্টার এখানে, হুম। সবগুলা গুগল বলি, মাইক্রোসফট বলি, অ্যামাজন বলি, ফেসবুক বলি, এভরিওয়ান, অ্যাপল। সো ওদের টেক কোম্পানি এখানে, দেয়ার আর রিজনস, আমি কমপ্লিটলি নট শিওর, বাট এখানে প্রবাবলি ট্যাক্সের একটা বিষয় আছে, ট্যাক্স কম দেওয়া লাগে কে একটা কারণে। সো এরিকসন সবাই এখানে হচ্ছে হেডকোয়ার্টার। সো যে কারণে এখানে তোমার এটা একটা ভালো অপরচুনিটি ইউরোপের দিক থেকে যদি চিন্তা করি সিএস এর জন্য। সো এটা একটা কনসিডারেশনের বিষয় ছিল। তারপরে হচ্ছে অনেক আগে, লাইক অনেক আগে, লাইক আমি তখন মনে ভার্সিটি ফার্স্ট সেকেন্ড ইয়ার, একটা র্যান্ডম আসে না এক একটা স্ট্যাটাস ভাইরাল হয়ে যায় কয়েকদিন পর। তো এরকম একটা স্ট্যাটাস ভাইরাল হয়েছিল, একজন খুব সুন্দর করে বুঝাইছিল যে আমাদের যেটা, যে তুমি যেটা বললে সবাই ইউএসএ কানাডা টার্গেট করে। সো ইউএসএ কানাডা আমরা হচ্ছে যেখানেই পাই, আমি ধরো আছে না অনেকে আছে যে ইউএসএ কানাডা হইলে এসছে যেখানে পাই গেলাম। তো উনি বলতেছিল যে বিশ্বের অনেক জায়গায়, ইউরোপ বলি, অস্ট্রেলিয়া বলি, অনেক জায়গায় অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে যেখানে হয়তো আপনি চাইলে, হয়তো আপনি অ্যাপ্লাই করলে আপনি যেতে পারতেন, বাট আমরা সবসময় ট্রাই করেছি ইউএসএ কানাডা যেতে, যেখানে সবাই ওখানে যায়, যেখানে ওখানে সবচেয়ে অনেক বেশি কম্পিটিশন। সো ইটস নট অলওয়েজ অ্যাবাউট কম্পিটিশন, মানে দেখা যায় যে আপনি ধরো তুমি
অনেক ভালো একটা জায়গায় যেতে, এরকম আমি দেখছি যে যাদের পোটেনশিয়াল আছে অনেক ভালো জায়গায় যাওয়ার, বাট হুম। জাস্ট বিকজ দে ডি নট ট্রাই। সো তো এখন আয়ারল্যান্ড আসার একটা বড় ফেসিলিটি হচ্ছে এখানে যে ইউনিভার্সিটিতে আসছি সেটা হচ্ছে বেশ মোটামুটি ভালো। এটা আয়ারল্যান্ডের হচ্ছে টপ 1-2 এর ভিতরে থাকে। প্লাস আমার কাছে পার্সোনালি ওই সময় র্যাঙ্কটা একটু ম্যাটার করছে। র্যাঙ্ক ম্যাটার করে কেন? ফর মি, লাইক আমার পার্সপেক্টিভ যদি বলি, আমার যেমন মানে একটা র্যাঙ্কে উঠে কখন, যখন তোমার রিসার্চে ভালো হয়, এন্ড লাইক দ্যাটস ওয়ান অফ দ্য ফ্যাক্টরস, ইয়ে ভালো। সো আমার টার্গেট ছিল এরকম যে আমি আমার ক্যাপাবিলিটিস নিয়ে যতটুকু উপরে যাওয়া যায়। সো এটাও হুম। একটা রিজন যে এখানে যখন আমি চলে আসতে পারছি তাহলে তো আসলে ওয়াই নট। সো এখন ইউএসএ কানাডা হইলে আই এম নট শিওর যে আমি আসলে এত ভালো ইউনিভার্সিটি আসতে পারতাম কিনা, লাইক বিকজ সবাই ওখানে অ্যাপ্লাই করতেছে, ওখানে হিউজ একটা কম্পিটিশন থাকে, অ্যান্ড ইন কন্ট্রাস্ট টু লাইক আয়ারল্যান্ড। সো আমি যদি যেখানেই আমি ভালো ইউনিভার্সিটি পাবো, আমার কাছে ওইটাই প্রায়োরিটি ছিল, লাইক কান্ট্রি ডিড নট ম্যাটার দ্যাট মাচ। যেখানে হচ্ছে ভালো অপরচুনিটি পাবো আমি সেখানে যাবো, এরকম একটা চিন্তাধারা ছিল। এটাও একটা রিজন ওয়াই অল অফ দিস হ্যাপেন্ড। রাইট। আমি আমি তোমার এই পয়েন্টের সাথে অনেক বেশি রেজোনেট করি, কারণ আমারও খেয়াল আছে আমি যখন অ্যাপ্লাই করতেছিলাম, আমার আমা- আমি তো আমরা তো কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, সো সবাই তখন বাংলাদেশে স্পেশালি এখনো এআই মেশিন লার্নিং সফটওয়্যার, হ্যাঁ। এআই মেশিন লার্নিং সফটওয়্যার, রেয়ারলি কিছু মানুষ এইচসিআই তে দেখতেছিল, বাট আমার ওই ফিল্ডটাতে ওরকম কোনো ইন্টারেস্ট ছিল না। আই থট যে আমাদের দেশে এত গ্র্যাজুয়েটস তৈরি হইতেছে, বাট দিনের শেষে দে আর ক্রিয়েটিং নো ভ্যালিউ। সো অ্যান্ড দি অনলি ভ্যালু দ্যাট উই ক্রিয়েট ইজ ওভারসিজে আসার পরে, আমরা এখানে হ্যাঁ। এসে পড়ি, তারপরে উই ক্রিয়েট ইনফিনিট ভ্যালু। সো আমার ওই জিনিসটা নিয়ে অলওয়েজ ইনকোয়ারি ছিল, বা ওই জিনিসটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগতো যে আমরা এডুকেশনটাকে কিভাবে ইমপ্রুভ করতে পারি, পার্টিকুলারলি ইঞ্জিনিয়ারিং এডুকেশন। অ্যান্ড তখন থেকে আমি এই ধরনের প্রোগ্রামসগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করি, বিকজ অ্যাপ্লিকেশনস ইমপ্রুভমেন্ট করার জন্য দুনিয়ার অনেক ইউনিভার্সিটিস আছে, হুম। বাট কথা হচ্ছে কোন প্রোগ্রামটাতে আমি বসে তখন আমি আমার নিজের বেস্ট আউটপুটটা অ্যাচিভ করতে পারবো, সেটা আমি তখন অনেক বেশি চিন্তা করতেছিলাম। যেটা তুমি বললা যে আমি হয়তো অন্য দেশগুলোতে ট্রাই করলে তখন আমার এই এই ধরনের প্রবলেমগুলা হয়তো, যেখানে আমি আয়ারল্যান্ড থেকে অনেক ওয়েলকামিং একটা রেসপন্স পাইছি, একটা সাপোর্ট পাইছি। সিমিলারলি আমারও এইটা হয়েছে, আমি ফিল্ড চেঞ্জ করে ইঞ্জিনিয়ারিং এডুকেশন আসার পিছে রিজনও এটা যে আমি এখানে অনেক বেশি ওয়েলকামিং একটা এনভায়রনমেন্ট পাইছি, একটা ওয়ার্ম সাপোর্ট পাইছি। আমি যেটা ফিল করলাম যে তুমি তোমার প্রফেসর থেকেও পাইছো, যে সে তোমার কাছে 5 মাস পরে নিজে রিচ আউট করছে, দ্যাট আই হ্যাভ অ পজিশন, আর ইউ ইন্টারেস্টেড টু কাম। সো এই জিনিসগুলো আসলে খুব কি অ্যাসপেক্টস যেগুলো হচ্ছে হায়ার হুম। এডুকেশন দের জানা উচিত। এবং থ্যাংক ইউ, তুমি এই পয়েন্টটা শেয়ার করলা, আমার আমার অ্যাকচুয়ালি অনেক ভালো লাগছে, বিকজ এইটার সাথে আমি অনেক রেজোনেট করি আর হুম। কি। সো তুমি অনেকগুলা কোয়েশ্চেনই কভার করে ফেলছো। সো আমি তোমার কাছে এখন এখন একটু জানতে চাই, যেটা হয়তো অনেক অডিয়েন্সও জানতে চাইবে, বা আমাদের অনেক কলিগস বা জুনিয়র জানতে চাইবে, যে আয়ারল্যান্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কেমন, নাম্বার 1, নাম্বার 2 বাঙালিদের জন্য কেমন, এবং খাবার দাবার কেমন, কিরকম পাওয়া যায়। তুমি মানে এমন না যে ল্যাবরেটলি বলতে হবে, তুমি ব্রিফলি বলতে পারো, অসুবিধা নাই। আমি তো, সো এই কোশ্চেন কি বলে, আমি অ্যান্সার দিব, বাট দেখা যাবে হয়তো পুরোপুরি পারফেক্ট অ্যান্সার না হইতে পারে, ইন সেন্স বিকজ আমি আয়ারল্যান্ড আসছি হচ্ছে 4-5 মাস হয়েছে। সো বাট আমি এই কয়েক মাসের অভিজ্ঞতা থেকে বলতে বলি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য যদি বলি, আয়ারল্যান্ড এখন একটা কি বলে, আয়ারল্যান্ডে আসার হার বাড়তেছে মানুষের হুম। এখন। ভালো খারাপ, ভালো যদি বলে এডুকেশনাল কোয়ালিটির দিক দিয়ে এখানে অনেকগুলো ইউনিভার্সিটি ভালো ভালো। আহ, এখন দেশটা ছোট, সেই হিসাবে ইউনিভার্সিটির সংখ্যা একটু কম। যেমন আমি Correct. যদি কানাডায় বললি, কানাডায় জাস্ট কিউএস র্যাঙ্কই আছে 30টা, মানে জাস্ট র্যাঙ্কের হিসাবে বলছি। আমি যখন ইয়ে করছি, এর বাইরেও অনেক ইউনিভার্সিটি আছে নিশ্চয়ই, ওইগুলো তো মানুষ পড়ে, ওইগুলো ভালো। এখানে সেই কম্পারিজন ইউনিভার্সিটির সংখ্যা একটু কম, বাট এখানে মানুষের আসার হারও কম। সো এন্ড ইউনিভার্সিটি যতগুলো আছে, কিছু আছে যেগুলো আসলে বেশ ভালো, অ্যান্ড বাকিগুলো মোটামুটি ভালো। সো ইউনিভার্সিটি হিসাব দিয়ে আসলে ভালো, আহ, মানে সংখ্যা আছে, ইউনিভার্সিটি আছে, ইউ ক্যান কাম হিয়ার। দুই হুম। হচ্ছে, আমি যদি ফান্ডিং, কি বলে ফান্ড না, হ্যাঁ, টাকা পড়ার টিউশন ফিস বলে, টিউশন ফিস সবগুলো আমি তো যেহেতু ফান্ড
শিফটিং চাইছিলাম মোস্টলি। সো টিউশন ফিজ নিয়ে আইডিয়াটা একটু কম, বাট ইভেন দেন তোমার যদি খুব ভালো ভার্সিটি গুলো বলি, যেমন ট্রিনিটি কলেজ, ইউসিডি, এগুলাতে হচ্ছে একটু বেশি। মাস্টার্স লাইক 25 লাখ টাকার উপরে চলে যায়, এখন তো এর রেট আরো বাড়ছে, সো আরো বেশি। বাট এর পরে গুলাতে তাও, এর পরে গুলাতে নর্মাল যেগুলা, নট নর্মাল, আই এম নট সেইং নর্মাল, দ্যাটস নট লাইক দ্য ওয়ার্ড আই শুড সে, বাট ধরো যেগুলা হচ্ছে এত প্রমিনেন্ট না বা এত এক্সপেন্সিভ না, তাও হচ্ছে তোমার, আমি যেটুকু শুনছি 15-20 লক্ষ টাকার মতো চলে যায়, 15 থেকে 20, লিস্ট 15। যেমন আমার রুমমেট, যে সে হচ্ছে গ্রিফিথ কলেজে পড়তেছে, গ্রিফিথ কলেজে বেশ ভালো। সো গ্রিফিথে মনে হয় উনি যখন আসছে অক্টোবরে, তখন ছিল, তখন মনে হয় তার 15-16 লাখ আছে। আর এখন মনে হয় আরো বাড়ছে, যেহেতু ইউরো রেট বাড়ছে, ইউরো রেট মনে হয় 130 থেকে 133 টাকার মতো। সো প্লাস টিউশন বাড়তেছে, আয়ারল্যান্ডের উম, কি বলে এটাকে, ইকোনমিও একটু করতেছে, কি বলে, সবকিছু দাম বাড়তেছে। স্পিকিং অফ দ্যাট, যে আয়ারল্যান্ডের বড় সমস্যা হচ্ছে যে এখন এখানে থাকা খুব এক্সপেন্সিভ। স্পেশালি খুব ডাবলিন। এক্সপেন্সিভ মানে, হ্যাঁ হ্যাঁ, স্পেশালি ডাবলিন। হ্যাঁ, সো আয়ারল্যান্ডে মোস্টলি স্টুডেন্টরা মনে থাকে যে ডাবলিনে, কর্কে, লিমেরিক, গলওয়ে, এই 4টা জায়গায় মোটামুটি থাকে। এন্ড কিন্তু মানে মোটামুটি থাকার মতো সবচেয়ে ভালো হচ্ছে ডাবলিনে, যেহেতু এটা রাজধানী, প্লাস বাকিগুলো হচ্ছে এতটা, অনেকগুলো অনেক প্রবলেম থাকে, যেমন কর্কে শুনছি আমি হচ্ছে ট্রান্সপোর্টের প্রবলেম থাকে, এটসেট্রা এটসেট্রা। সো মোস্ট অফ দ্য মানুষ ডাবলিন থাকে। প্লাস ডাবলিনে কাজের অপরচুনিটি বেশি, এটা সব দেশেই আমরা জানি যে রাজধানীতে কাজের অপরচুনিটি বেশি থাকে। বাট দ্যাট অলসো মিনস যে রাজধানীতে এই যে এক্সপেন্সেস অনেক বেশি, ডাবলিন ইজ লাইক ফ্রিকিং এক্সপেন্সিভ। স্পেশালি জিনিসপত্রের দাম তো বাড়তেছে, প্লাস ইনফ্লেশন। রেন্ট, হাউজিং ক্রাইসিস একটা বিশাল বিষয় ডাবলিনে। যেমন আমি যেটা বলতেছিলাম যে আমি হচ্ছে ইমিডিয়েট এসে উঠছি, আমি বাসা চেঞ্জ করি না, বাট আমরা দেখা যায় এক রুমে 3 জন থাকি, পার পার্সন লাইক 550 করে দিই উইদাউট বিলস। ও মাই বাট গড। আমরা একটু বেশি দিই, আমরা বেশি দিই ইন সেন্স আমরা একটা এজেন্সি থেকে নিছি, সো ওরা একটা বাসা ভাড়া নিছে, নিয়ে ওরা ভাড়া দিচ্ছে, সো এখানে একটু কষ্ট অনেক বেশি পড়ে যায়। এর বাট মনে পড়ছে। ইভেন দেন, লাইক ইফ ইউ ওয়ান্ট পার্সোনাল রুম, মিনিমাম 800 থেকে শুরু হয়, মিনিমাম 800 থেকে শুরু হয়। দেন ইট ক্যান গো আপ, তোমার প্লেসের উপর ডিপেন্ড করে বাড়তে পারে। সো আচ্ছা। হাউজিং ক্রাইসিস একটা বড় ক্রাইসিস। এটা যদি ওভারলুক করি, তাইলে ভালো, ভালো ইন এ সেন্স যে শান্তশিষ্ট একটা দেশ, ঝামেলা কম। আহ, আহ, মানে ঝামেলা কম, মানে ঝামেলা কম, তুমি যাবা আসবা, সবাই ঠান্ডা রিল্যাক্সে চলতেছে, মানুষজন বেশিরভাগ ওয়েলকামিং। রেসিজম কথা যদি একটু বলতে হয়, রেসিজম খুব একটা নাই, ইভেন ছিল এটাই আমি জানতাম না, বাট স্টিল গত বছর, গত বছরের দিকে, লাস্টের দিকে এখানে একটা বড় রায়টের মতো হয় একটা জিনিসকে কেন্দ্র করে, মানে দেয়ার আর রেসিস্ট পিপল, কিছু কিছু, এন্ড মোস্ট অফ এগুলো হচ্ছে টিনেজার গুলা থাকে, টিনেজার জাঙ্কিজ এগুলা। তো but ওরা তেমন একটা প্রবলেম করে না সামটাইমস। আমার সাথে হয় না এখনো, বাট দেখা যায় আমার ফ্রেন্ড বা রুমমেট কারোর সাথে মাঝে মাঝে, তাও খুব একটা প্রবলেম না, জাস্ট টিজ করে এরকম টাইপের। বাট এটা আমি যেভাবে বলতেছি এরকম না, বাট কথার ফ্লোতে আসছে যেহেতু জিনিসটা এরকম, মানে বাট অনেক আছে, অ্যাটিটিউডটা খুবই সেম। সালে। যেমন ইউএসএ তো তোমার, তুমি যদি একটু একটু ভেরি রুরাল জোন গুলাতে মুভ করো, ওখানেও একটু এক্সপোজার হুম পাওয়া হুম যায়। হুম। নট দ্যাট যে এটাতে স্টুডেন্টরা নট দ্যাট, এফেক্টেড হয়, না না ডিসক্রিমিনেট না, হয়, আমি ওরকম। আমি শুনি না কারো এগুলো নিয়ে কোনো প্রবলেম, বিকজ ভেরি 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 রেয়ার। বাট কিছু, সো বাট আছে যেহেতু সেই জন্য বললাম, বাট এগুলো ধরে মানে, হিডেন কারিকুলাম, এটা এটা জানা দরকার আসলে। হ্যাঁ হ্যাঁ। সো এটা একটা, বাট বেশিরভাগ মানুষ খুব ওয়েলকামিং। লাইক তুমি ভুল করলেও দেখা যায় তোমার সরি বলতে বলতে শেষ করে ফেলতে। অ্যান্ড রাস্তাঘাটে সবাই ভালো। অ্যান্ড ট্রান্সপোর্টের একটু প্রবলেম আছে, ট্রান্সপোর্টের প্রবলেম মানে আই ফেল একটু স্লো। প্লাস ধরো আমি যখন ইউনিভার্সিটি যাই, ইউনিভার্সিটি অনেক দূরে হয়ে যায় আমারটা, হাউজিং প্রবলেমের জন্য আমি দূরে বাসা নিছি বলা যায়। প্লাস বাস চেঞ্জ করে যাওয়া লাগে। ঢাকায় কি হয়, ধরো তুরাগ চলে গেছে, ব্যাকটেরিয়া উঠে গেলাম এরকম। এখানে এখানে তো এরকম নাই। তো এখানে আহ, যেটা হয় যে
একটা বাস চলে গেলে আরেকটা বাস আসতে সামটাইমস অনেক বেশি টাইম লাগে তোমার যদি কপাল খারাপ থাকে, স্পেশালি বিজি টাইম গুলাতে, যেমন ধরো সন্ধ্যার দিকে বা সকালবেলার দিকে। তখন তো 1.5-2 ঘন্টা চলে যাবে ভার্সিটি যাইতে। সবসময় এরকম হয় না, তোমার কপাল ভালো থাকলে তুমি যদি সিটি সেন্টার থাকো তখন হয়তো কাছাকাছি হয়ে যাবে ক্যাম্পাস। বাট ট্রান্সপোর্টের একটু প্রবলেম আছে এটা নিয়ে। আর হ্যাঁ, খাবার তো দাবার। এইগুলো হচ্ছে প্রবলেমস। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রবলেমস ইউল ফেস। বাট ভালো দিক হইলো যে, আমি যদি বলি আমার পার্সপেক্টিভে, আমি আর কোনো দেশে যাই না পৃথিবীর, ইন্টারন্যাশনাল, নট ইভেন ইন্ডিয়া। তো আমার কাছে আসলে মোটামুটি যা দেখি তাই ভালো লাগে। যেমন ধরো আমারও। যা দেখি আমার কাছে ভালো লাগে, রাস্তাঘাট সুন্দর পরিষ্কার, আহ গ্যাঞ্জাম নাই, কিছু নাই, বাসে উঠতেছি। ঢাকা শহরে কি তো like, আমি ভয়ে বসুন্ধরা গেটে যেতে পারতাম না। বিকজ মানে যখন দেখতাম বাস যাইতেছে, মানুষ উঠতেছে, আমার দম বন্ধ হয়ে যেত। বিকজ স্টিল আমরা মানে ঢাকা শহরে তো করে আসছি, বাট এখানে যেটা যে সবাই বাস আসছে, ঠান্ডা মতো সবাই লাইন ধরছে, কেউ পারাপারি করতেছে না, কেউ কারো আগে যাওয়ার ট্রাই করতেছে না, সবাই লাইন দিচ্ছে সুন্দর মতো, ঢুকে যাইতেছে। যদি বাসে মানুষ বেশি হয়েছে, ড্রাইভার বলতেছে আর উঠাইতে পারবো না, গেট বন্ধ করে দিচ্ছে, আমরা দাঁড়িয়েছি পরের বাসের জন্য। তো এগুলো ভালো ভালো লাগে আমার কাছে। ভালো লাগে ইন সেন্স এত পারাপারি নাই আর কি, লাইক সবাই তো ইয়ে। প্লাস আর ওয়েদার, ওয়েদার একটা বলা উচিত। খাবার দাবার বলতেছে ওয়েদার, যেহেতু বাস টাস আসতেছে, ট্রান্সপোর্ট আমি চলাফেরা, ওয়েদার আমি বলে। আমি এর আগে একটা ইয়ে দিতে চাই যে ভবিষ্যতে আমরা যদি নর্থ সাউথে আসি তাহলে আমরা নর্থ সাউথকে রিকোয়েস্ট করবো আমাদের জন্য গাড়ির ব্যবস্থা করে দিতে, ইয়েস। যেন আমাদের কষ্ট করে বাসে না উঠতে হয়। কারণ অনেক কষ্ট করে আমরা এখানে পিএইচডি করতেছি। সো নর্থ সাউথ ইউনিভার্সিটি যদি আমাদেরকে দেখে থাকে, প্লিজ আমাদের জন্য একটা গাড়ি। হ্যাঁ, ওর সাথে তো বাস আনবো আনবো করে, আই ডোন্ট নো কি হলো। মানে বাট বাস বাস তুমি বাসে যাচ্ছ কেন গাড়িতে? উবার না। হ্যাঁ। তো আয়ারল্যান্ডের ওয়েদার নিয়ে বলতে হয়, ওয়েদার হচ্ছে খুব আনপ্রেডিক্টেবল। এখন খুব আনপ্রেডিক্টেবল মানে হচ্ছে ইউকের মতো মোস্টলি, যে তোমার সারাদিন বেশিরভাগ সময় 365 এর মধ্যে ধরো 300 দিনে হচ্ছে বৃষ্টি থাকে, বৃষ্টি না থাকলে মেঘলা থাকে। বাট এরকম না, আমাদের মতো অঝোরধারায় বৃষ্টি হয় না। এখানে বৃষ্টি একটু স্প্রের মতো হয়, যে ভদ্র। টিপ টিপ বৃষ্টি হচ্ছে। বাট বাট আমার আবার অযোধ্যার বৃষ্টি ভালো লাগে, অ্যাজ লং এজ আই এম এট হোম। বাইরে বেরোলে ভালো লাগে না, বাট ঘরে দর্শক দেখতে আমার খুব ভালো লাগে। তো এখানে এটাই, এটা একটা প্রবলেম। বৃষ্টি হয়, বাট বৃষ্টিটা মেইন প্রবলেম। মেইন প্রবলেম হচ্ছে বাতাস, প্রচুর বাতাস থাকে মোস্ট অফ দ্য টাইম। তোমার ছাদ ধরো বাতাস প্লাস বৃষ্টি যদি একসাথে হয়, তুমি ছাতি নিয়ে বাইরে, ছাতি 3-4 বার উল্টে যায়। মানে বাতাস থাকে, প্রচুর বাতাস থাকে। রেইনকোট এখন লাগবে। রেইনকোট লাগবে। So এটা একটা প্রবলেম। বাট ঠান্ডার কথা যদি বলি, ঠান্ডা কম এখানে। স্নো, আমি তো আসছি, লাইক স্নো, লাইক ইট ডাজন্ট ফিল লাইক বিদেশ, বিকজ স্নো হয় না এখনো। বাঙালির জন্য স্নো না হলে বিদেশ নাই। বিদেশ হয় না, বাঙালির জন্য স্নো না হলে বিদেশ হয় না। তো বাট ঠান্ডার যদি বলি যে, ঠান্ডা কম, কম ইন এ সেন্স এখন গরম পড়া শুরু হয়েছে, স্প্রিং চলে আসতেছে। বাট যখন উইন্টার ছিল, লোয়েস্ট আমি দেখছি -5 ডিগ্রির মতো। তো নট বরফ ব্যাড। তো পড়ে নাই, জাস্ট জাস্ট একটু আইসের লেয়ার পড়ছে গাড়ির ঘোড়ার উপরে। আমি দেখছি যে রাতে বৃষ্টি হয় না, তো ওই পানিটাই ধরো মেবি আইসের লেয়ারের মতো হয়েছে। বাট অন এভারেজ, অন এভারেজ আই গেস পুরো উইন্টার কত ছিল, 2-3 ডিগ্রির মতো ছিল উইন্টার, অন এভারেজ। এখন এখন আবার বাড়ছে, এখন এভারেজ দিনে থাকে কত, 8-9 ডিগ্রি এরকম। এই জন্যই তোমাকে আজকে আমি একটু আমার এদিকে স্নো দেখাইলাম আর কি। হ্যাঁ। যাতে ফিল নিলে একটু। আর না হয় হ্যাঁ, জুমকে থ্যাংক বলো ইউ। তুমি কোনো একটা স্নো ফিল্টার ইন্ট্রোডিউস থাকলে তো করতে। বেল লাগাই দিত। তো আচ্ছা। এটা হচ্ছে আয়ারল্যান্ডের ওয়েদারের ইয়া। বাট ইয়া, এখন ওভারঅল থাকতে আমি যদি আমার কথা বলি, আমার কাছে খারাপ লাগে না। আমার আমার জাস্ট, হ্যাঁ, আমার একটু কি বলে, অ্যাকোমোডেশনটা যদি ফিক্স হয়ে যায়, নাথিং এলস লাইক মোটামুটি ম্যাটার্স। বিকজ কি বলে, এরকম টুকটাক প্রবলেম যদি আমি ধরা শুরু করি, সব দেশে আসলে প্রবলেম আছে। বাট এই যে ওয়েদারটা ভালো, প্লাস পরিবেশ ভালো, মানুষজন ভালো, সোসাইটিটা ভালো। আমি ইউনিভার্সিটির কথা বলি, ইউনিভার্সিটি ভালো, ইউনিভার্সিটির কলিগ ভালো। সো পুরো একটা ভালো পরিবেশে থাকতেছে সবসময়। সো হুইচ ইজ এ গুড থিং। প্লাস এখন সোসাইটির কথা যখন আসছে, বাঙালির কথা আসে, দেন খাবার দাবার বাঙালি স্টুডেন্টদের জন্য কেমন যদি বলি,
বাঙালির সংখ্যা ইন কম্পারিজন একটু কম, কম্পারেড টু ইন্ডিয়া অর মেবি চায়না, বিকজ ওদের সংখ্যা অনেক বেশি, লাইক প্রচুর ইন্ডিয়ান স্টুডেন্ট, হিউজ, আরো বাড়তেছে। দেখেই ওইটা সব বুঝছি। জায়গায় বেশি, হ্যাঁ। তো এখানে এটার ব্যতিক্রম না, এখানে হচ্ছে ইন্ডিয়ান স্টুডেন্টস অনেক বেশি। বাট বাঙালি যে নাই তা না, বাঙালি আছে। আমার ইউনিভার্সিটিতে আমি অনেকটা পাইছি, বাট আমাদের এখানে যারা বেশিরভাগই হচ্ছে ব্যাচেলার্স আছে কিনা আমি নট শিওর। আমাদের যে বাঙালি অ্যাসোসিয়েশন আছে ওখানে দেখছি সবাই হচ্ছে পিএইচডি আর পোস্ট ডক করতেছে, রাইট। মাস্টার্স এ মনে হয় এক দুজন ভাই আপু আছে, বেশিরভাগ হচ্ছে পিএইচডি আর পোস্ট ডক করতেছে। আহ, তো আছে মোটামুটি, এটা আমার ইউনিভার্সিটি কম্পারিজন। ডাবলিনের কম্পারিজন যদি বলি, আম, ডাবলিনে বাঙালি সংখ্যা নট ব্যাড। যেমন আমি এই বাসাটা থাকতেছি এখানে, এটা হচ্ছে বাঙালি রেন্টাল এজেন্সিটাও বাঙালি। So, এখানেই চার পাঁচজন বাঙালি থাকে, ইনক্লুডিং মি। এখন বাঙালি আছে, মানে গ্রুপ টুপ আছে, এন্ড ইভেন 2 দিন আগে হচ্ছে একটা বড় বই মেলা পিঠা উৎসব গেছে, তো ওইখানে অনেক বাঙালি ছিল। সো ওই বাংলাদেশিদের সাপোর্ট টাপোর্ট ওগুলো মোটামুটি পাওয়া যায়। আহ, আহ, কি বলে, তো সব, বাট বাট আমার রুমমেট আবার যেখানে পড়ে ওখানে সে বাংলাদেশি খুব একটা পায়নি, বাঙালি পাইছে। বাঙালি আছে, বাংলাদেশি তেমন একটা পাইনি। পাইছে কিনা আমি নট শিওর, আসলে পাইনি মনে হয়, কারণ আমি আমি সে যে কয়েকজনের সাথে কথা বলে সবাই কলকাতা, মানে কলকাতা। ওকে ওকে। আচ্ছা। and এইটা হচ্ছে এই যে কলকাতার মানুষজন আছে অনেক। ইভেন আমার যে প্রফেসর উনি হচ্ছে বাঙালি, ইন্ডিয়ান বাঙালি। সো ও, তো সো তুমি তো, ইয়া, হ্যাঁ। আরে ভাই সেই, আমি তো, আমি এই পয়েন্টটা উঠাইছি কারণ আছে, কারণ আমার হচ্ছে আমি মাঝে মাঝে মনে করো সকালে 7:30টায় ঘুম থেকে উঠছি, 9টার দিকে অফিসে গেছি, এরপরে মিটিং মিছিল ডিসকাশন ক্লাস সব করলাম, সন্ধ্যা 6টার পরে আমি আর ইংরেজি প্রসেস করতে পারি না, আমার মুখ থেকে আর ইংরেজি বের হয় না তখন। ট্রাস্ট মি, এটা তুমি যে কত বড় অ্যাডভান্টেজ পাইছো। মানে আমার সামটাইম যেরকম যে 6টার পরে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে বসছি, আমি খালি ওয়ার্ডস গুলা মুখ থেকে বের করে দিই, বাকিটা তোমরা বুঝার বুঝান। Done. আসলে এটা এটা একটা বড় ইয়া, ইভেন ইউনিভার্সিটি গেলেও দেখা যায় যে বাঙালি কয়েকজন আছে, বাট সো বাঙালি বাংলাদেশি থাকে। এটা কিছু বেনিফিশিয়াল, বিকজ আসলে মাদার টাঙ্গে কথা বলার যে, এটাই বা ইংলিশে বলতেছে, বাট হ্যাঁ মানে নিজের ভাষা কথা বলার একটা হ্যাঁ। শান্তি আছে, যতই ফ্লুয়েন্ট হই না কেন অন্য ল্যাঙ্গুয়েজ। তো ইয়া, আছে, বাঙালি মোটামুটি আছে। অ্যামাউন্টটা এখন বাড়তেছে আস্তে আস্তে। কেন মানে আয়ারল্যান্ডে যে ফান্ড আছে, মানে মানুষ যে রিসার্চ মাস্টার্স আসতে পারবে এটাই বেশিরভাগ মানুষ জানে না, আমিও জানতাম না, আমি বার করছি নিজে, মনে হয়েছে আছে কিনা দেখি, বাট কেউ আমার বলে নাই যে আচ্ছা আয়ারল্যান্ডে ফান্ড আছে, অ্যাপ্লাই করো। কোন ইউটিউব ভিডিওস নাই মোস্টলি, আই হ্যাভ নট সিন, মেবি আছে, আই এম নট শিওর, বাট বাঙালি ইউটিউব ভিডিওতে আমার একটা দেখেনি যেখানে যেখানে বলতেছে যে কিভাবে আইরিশ আয়ারল্যান্ডে হচ্ছে পিএইচডির জন্য অ্যাপ্লাই করবেন, মেবি আছে, আই এম নট শিওর, আসে না আমার সামনে, কখনো আসে না। সো এটাই বেশিরভাগ মানুষ জানে না, আই থিঙ্ক, যে কারণে মানুষ অ্যাপ্লাই করে কম, হুম। আনলেস নিজে খুঁজে টুজে বার করতেছে এরকম। সো এই কারণে আই থিঙ্ক পিএইচডি মাস্টার্স এ বাঙালি কম, বাট আই থিঙ্ক এটা বাড়বে হয়তো আস্তে আস্তে, কারণ এখন অনেক বাংলাদেশে আসতেছে। বাট ফান্ডেড মাস্টার্সে অনেক বাঙালি আসতে আমরা দেখি, আসতে হুম। দেখি মানে ইউজুয়ালি তুমি দেখবা না। তুমি যদি ফ্রেন্ড টেন্ড থাকে যারা আয়ারল্যান্ডে আসতে, যেমন এখন তুমি জানো যে যে আমি অনেককে দেখছি আয়ারল্যান্ডে আসতেছে। প্লাস আমার যে আমি যখন এজেন্সি, আমি ভিসা, আয়ারল্যান্ডে ভিসা প্রসেস করছিলাম এজেন্সি দিয়ে, বিকজ টাইম অনেক কম ছিল, অনেক কিছু হ্যান্ডেল করা লাগছে। প্লাস আয়ারল্যান্ডের যেটা প্রবলেম সেটা হচ্ছে আয়ারল্যান্ডের এমবাসি, এটা অবশ্যই হ্যাঁ বাংলাদেশ স্টুডেন্টের জন্য এটা জানা হচ্ছে যে আয়ারল্যান্ডের এমবাসিটা কিন্তু বাংলাদেশে নাই, আয়ারল্যান্ডের ইন্ডিয়াতে। এমবাসি হচ্ছে ইন্ডিয়াতে। So, এখন ওইখানে কাগজপত্র পাঠানোর কিছু ঝামেলা আছে। হ্যাঁ ইউ ক্যান লাইক তুমি গিয়ে দিয়ে আসতে পারো, বাট এখন ইন্ডিয়ার ভিসা করে এগুলো করানো like একটা ঝামেলা। সো আর আমি অনেক প্যানিক ছিলাম ওই সময়, অনেক কারণে, এই জন্য লেট করতে চাই না আমি, চাইছি। আর প্লাস আমার ফ্রেন্ড জব করতো এখানে, সো আমি জানি এটা পুরো ট্রাস্টেড একটা জিনিস, কিছু হইলে আমি তার আগে আর ধরবো। সো সমস্যা নাই। আর আমার পুরো ফাইল ওই প্রসেস করছে। ভালো রেফারেন্স দিছো, কারণ এখানে এত, এই ভিসা প্রসেসিংটা অনেক ডিফিকাল্ট, ইনফ্যাক্ট ফিনল্যান্ডের জন্য ইন্ডিয়াতে যাওয়া মানুষের অনেক হ্যাসেল হয়, তুমি এটা ভালো একটা রেফারেন্স হ্যাঁ দিছো। হ্যাঁ। সো আর যেহেতু ওইটাই যে মানুষ এজেন্সিতে
তাও এজেন্সি আমরা প্রেফার করি, নিজে নিজে করতে প্রেফার করি, বিকজ ইটস সেফ। বাট আমি যেটা বললাম যে আমার কাছে তখন আমার ফ্রেন্ড যেহেতু জব করে এজেন্সিতে, সো আমি জানি এটা পুরো ট্রাস্টেড, ঝামেলার কিছু নেই। প্লাস তুই এলে আমার ফ্রেন্ডই আমার ফাইল প্রসেস করতেছে, সো আমার ওই সিউরিটিটা ছিল যে এখানে ঝামেলা কিছু হবে না, হোপফুলি। সো অ্যান্ড আমার টাইম কম লাগবে ফাইল প্রসেস করতে, কারণ আমি নিতে পারবো না এত টাইম। খুব, কারণ আমি অ্যাপ্লাই, আমার ফান্ড আসছে হচ্ছে, আমার চলে আসছে ক্লাস শুরু সেপ্টেম্বর থেকে, আমার হচ্ছে জুলাই অগস্টের দিকে মনে হয় আমি শুরু করছি। সো এত কম টাইমে এত কিছু ম্যানেজ করা খুব ঝামেলা ছিল। হুম। আর যাই হোক, যে কারণে এজেন্সি আমি ওদের ইয়ে করছি। তো ওইখানে আমি দেখছি যে অনেক স্টুডেন্ট আসে বাংলাদেশে, ইভেন পিএইচডি মাস্টার্সেও আসে। আর কি বলে, ফান্ডেড, সেলফ ফান্ডে অনেক মানুষ আসে, অনেক মানুষজন আসে। কি বলে, সো আসে মোটামুটি স্টুডেন্টস, মোটামুটি আসে। বাট এখন হয়তো আরো বাড়ছে, এখন দেখছি যে গ্রোয়িং আর কি, নানা হুম। কারণে গ্রোয়িং। বাট আর স্টুডেন্টদের জন্য একটা ভালো জিনিস, যেটা আমি আগেও বলছিলাম, যে আইল্যান্ড সিএস এর জন্য, সিএস না, অনেক ব্যাকগ্রাউন্ডের মানুষের জন্য আইল্যান্ডের একটা বড় সুবিধা হচ্ছে যে ট্যাক্স কম, বা যে কারণেই হোক, মানে আমাদের ট্যাক্স কম না, কোম্পানি গুলার ট্যাক্স কম। টেক কোম্পানি অনেক বেশি। টেক কোম্পানি গুলো অনেক বেশি, অনেক কোম্পানি অনেক বেশি, লাইক অনেক কোম্পানি ইউরোপিয়ান হেডকোয়ার্টার এখানে আছে। সো ওই হিসাবে চিন্তা করলে, ইফ ইউ আর স্কিলড এনাফ এন্ড তোমার যদি এরকম ইচ্ছা থাকে, আহ, ওই অপরচুনিটি গুলো আছে, রাইট? হুম। বিকজ এন্ড তুমি যদি এরকম একটা জায়গায় থাকবা না, তুমি দেখবা যে like অনেক মানুষ বেড়ে যেতে যারা এইসব বড় বড় কোম্পানিতে জব করে। আমার ক্ষেত্রে এটা হয়েছে, আমি নর্মালি ঘুরতে গেছি, সেখানে একজন দেখছি, এক দুইজন গুগলে জব করে। আমি ইউনিভার্সিটি মাস্টার্স করতেছি, র্যান্ডম দেখা হয়েছে, দেখি যে উনার ফ্রেন্ড বা কেউ একজন দেখা যায় মাইক্রোসফটে জব করে, একজন গুগলে জব করে। আহ, তারপরে আমি এর যে ল্যাবে আছি, আমার যে স্যার ল্যাব, এখানে কয়েকজন দেখা যায় অ্যাপলে করে। মানে ওনারা অনেক সিনিয়র, বা কেউ আছে মাইক্রোসফটে জব করতেছে, উনি পার্ট টাইম পিএইচডি করতেছে। সো ইফ ইউ ক্যান টেক দ্যাট অ্যাডভান্টেজ, তোমার কোনো রাইট। কারো কোনো ভাবে ওইটা তুমি নিতে পারবা। সো উইচ ইজ এ গুড থিং আয়ারল্যান্ডে স্টুডেন্টদের জন্য। এখন আই এম নট সেইং যে সবাই মাইক্রোসফট গুগলে জব পেয়ে যাবে, বাট আই এম সেইং যে যে এরকম একটা জায়গায় থাকাও একটা আসলে বেনিফিশিয়াল হতে পারে। এর মানুষ পায় মাস্টার্স টাস্টার্স করে, দেখা যায় অনেকে পায়। সো ওইটা একটা স্টুডেন্টদের জন্য বড় বেনিফিট, আর আই থিঙ্ক। আচ্ছা, তো এখন চল, আমি আমি কথার ফ্লো হারাই ফেলি, না বাট না, ইটস অ্যাবসলিউটলি ফাইন। তুমি খুব ভালো পয়েন্ট বলছো যে কেন ওইটা কেন আমার জন্য একটা ডেস্টিনেশন হইতে পারে। বিকজ আমি আমি একটু রেফারেন্স দিই। ইটস অ্যাবসলিউটলি ফাইন তুমি যেটা বলতেছো, কারণ অনেকে ডিসাইড করে যে ইউএসএ তে, যেমন আমি এমন একটা স্টেটে যাব যেটা হচ্ছে বর্ডার লাইনে এন্ড ইট মাইট হ্যাভ নাথিং, মানে বাট আমার কাছে টার্গেট থাকে যে না, আমি আমি ওখানে যাব জাস্ট বিকজ আমি একটা পিএইচডি করতে চাই, আমি একটা মাস্টার্স করতে চাই। ওয়ারাজ আমার কাছে এরকম অপশন আছে, যেমন এই যে আজকে আমি জানলাম যে ডাবলিনে টেক জায়ান্ট গুলার হেডকোয়ার্টার্স আছে, তাহলে রেদার দেন কামিং টু আ প্লেস উইচ ইজ লাইক ভেরি আইসোলেটেড বিকজ আই নিড টু ডু মাই পিএইচডি, আমি এমন কোনো ভালো প্লেস সিলেক্ট করতে পারি যেখানে আমার আরো বেশি অপরচুনিটিস আছে, হুম 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 এই টেক জায়ান্টস গুলো আছে। সো ওয়াই নট, আমি ওই জায়গাগুলোতে যাব না কেন? অ্যান্ড ইট ডাজ নট হ্যাভ টু বি লাইক অলওয়েজ আমি যেগুলো হাইপড কান্ট্রি ওগুলাতে আমি যাব, বিকজ আদার প্লেসেসে যদি আমার অপশন থাকে, আমার তো ওগুলো এক্সপ্লোর করতে হবে। অ্যান্ড হ্যাঁ, থ্যাংক এই পয়েন্টটা উঠানোর জন্য। এটাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার মানে অপরচুনিটি গ্র্যাব করতে পারাও আছে একটা ইয়ে আর কি, যে তখন তুমি এখানে আইসাও এই অপরচুনিটি গুলো আছে, দ্যাট মিনস ইফ ইউ ক্যান ট্রাই, ইফ ইউ ট্রাই ইউ ক্যান মেবি তুমি তোমার কাজে লাগাইতে পারবে। সো হ্যাঁ, ওয়াই নট। সো এগুলো একটু, যে বলে যে হাইপ, হাইপ দেখে আমি যাব, সবাই যাচ্ছে এটা না, মানে নিজে একটু ঘাটি আই থিঙ্ক, যে যে কি কি অপরচুনিটিস আছে, কোনটা আমার জন্য পার্টিকুলারলি ভালো, আমি কি চাই। এক্স্যাক্ট। ওইটা একটা ফ্যাক্ট। আমি কি চাই যে আমি জাস্ট মাস্টার্স করে ওই দেশে পিআর নিতে? ইটস নট এ ব্যাড থিং, বাট ইটস এ গুড, লাইক ইট ডিপেন্ডস। কারণ অনেকে দেখা যায় চাই একটা, অনেকে ওয়ান্টস টু ইউজ মাস্টার্স এজ এ লাইক গেটওয়ে টু অ্যানাদার কান্ট্রি। হ্যাঁ, তো প্যাথওয়ে টু ওইরকম হইলে এডুকেশন। তো, হ্যাঁ, এন্ড ওইরকম হইলে তো তোমার খুব টাকা খরচ করে অনেক বড় ভার্সিটিতে পড়ার দরকার নাই, লাইক ইফ ইউ জাস্ট মাস্টার্স করে ওইখানে চলে যাও। বাট ইফ ইউ লাইক ওয়ান্ট, লাইক না আমার হচ্ছে খুব ভালো একটা জায়গায় পিএইচডি করতে হবে, বিকজ আমি এই পার্টিকুলার প্রফেশনে যাইতে চাই, বা আমি হচ্ছে এরকম অপরচুনিটিস চাই, দেন
ইউ হ্যাভ টু লুক আউট ফর লাইক অন্যান্য অপশন। সো কোনটা তোমার জন্য স্যুট করবে, এটা ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ইউর অন ইউর ওন, আই থিঙ্ক, রেদার দেন যে সবাই যেখানে যাচ্ছে আমি ওখানে যাবো। এক্স্যাক্টলি না এই পয়েন্টটা ওঠানোর জন্য খুব ভালো করছো, মানে বিকজ দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমি র্যান্ডমলি কোথাও যাচ্ছি না। আমি আমার যেখানে স্কোপ আছে আমি ওখানেই যাচ্ছি, আমার যেখানে হুম। অপরচুনিটি আছে আমি ওখানে যাচ্ছি। খুব ভালো পয়েন্ট তুলছো অ্যাকচুয়ালি। আর আই থিঙ্ক আরেকটা কোয়েশ্চেন করছিলে খাওয়া দাওয়া নিয়ে। ও হ্যাঁ, রান্না বান্না কিভাবে রাইট। করছো? তো বিদেশে তো আমার আমার হচ্ছে সুবিধা যেটা, আমরা হচ্ছে যে বলছি যে আমরা এক রুম আসলে তিনজন থাকি হাউজিং ক্রাইসিস এর প্রবলেমের জন্য, বাট এটা একটা বেনিফিটও আছে যে আমরা হচ্ছে বাসায় দেখা যায় বেশিরভাগ মানুষ বাঙালি, বাংলাদেশি, প্লাস আমরা তিনজন আসলে একসাথে রান্না বান্না করি। এখন মোটামুটি সবকিছু একসাথে করে উইকে কয়েকদিন ধরো রান্নাম, খাইলাম। এন্ড এখন হচ্ছে আমরা মোটামুটি বাংলাদেশি খাবার দাবারই খাই মোস্টলি। তার মানে প্লাস পাওয়া যায় আলাদা। হ্যাঁ, চালটা পাওয়া যায়, এগুলো পাওয়া যায়, এগুলো সুপার শপে পাওয়া যায়। যে কোনো আচ্ছা সুপার মানে শপে চাল পাওয়া, ডাল পাওয়া, পেঁয়াজ মরিচ, মরিচ পাওয়া যায় কিনা আমরা শিওর, সুপার শপে মনে হয় না, কাঁচা মরিচ তো পাওয়া যায় বিকজ মাছ ওরা নিয়ে ওরা তো যাবে। ঝাল খেয়ে অভ্যস্ত না। সো ওরা ওরা খুবই প্লেন খাবার খায়, লাইক খুবই প্লেন। আমরা এগুলো মুখে দিতে পারবো না, বাট আমাদের ঝাল যদি ওরা মুখে দেয় ওদের নাক মুখ লাল হয়ে যাবে। So, মরিচ টরিচ পাওয়া যায়, এগুলো পাওয়ার জন্য হচ্ছে তোমার এশিয়ান শপ বা বাংলাদেশের দোকানে যেতে হবে। তো আমরা সিটিতে একটা দোকান আছে, এটা বাংলাদেশি। সো যতটুকু আমি জানি বেশিরভাগ এমপ্লয় দেখছে বাংলা। সো ওইখান থেকে মোস্টলি ইয়ে করা হয়। প্লাস আমাদের এর আশেপাশে কয়েকটা দোকান আছে অনেক বড় বড় এশিয়ান শপ, যেগুলো হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়ান, পাকিস্তানের দের হাব বলা যায়। আমরা হচ্ছে ওইখান থেকে দেখা যায় মাংস টাংস যে বলি যে বাইরের দেশে একটা বড় প্রবলেম হচ্ছে যে আমাদের দেশে যে কোনো সব জায়গায় হালাল পাওয়া যায়, এখানে তো হালাল পাওয়া যায় না। সো ইউ হ্যাভ টু গো টু লাইক হালাল শপস বা এরকম। তো ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি যেগুলো দোকান, এখানে ধরো বেশ মাংস হালালে থাকে, আমরা ওইখান থেকে মাংস কিনি। প্লাস ওইখানে বাংলাদেশি জিনিসপত্র বা ইন্ডিয়ান স্পাইসেস এন্ড অল এগুলো পাওয়া যায়। এন্ড ইভেন বাংলাদেশে অনেক খাবার দাবার যেমন চানাচুর টানাচুর এগুলো পাওয়া যায়। সো ওকে। ওগুলো এক্সপোর্ট করে। সো খাবার নিয়ে আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। তুমি হচ্ছে এসব দোকানে গেলে পাবে, and এগুলো আছে মোটামুটি। সুবিধা হইতো যদি গাড়ি থাকতো, গাড়ি থাকলে তুমি যে কোনোটায় যেতে পারো, বাট আমাদেরও আচ্ছা। তেমন একটা অসুবিধা হয় না। হ্যাঁ, আমাদের হচ্ছে ধরো আমার নিচের ফ্লোরে একজন ভাই থাকে, ওনার গাড়ি আছে। তো উনি যখন শপে যায়, এই যে হালাল শপ, হালাল শপ না না, উনি ইন্ডিয়ান, উনি যদি ইন্ডিয়ান দোকানে যায় ওনার সাথে মাঝে মাঝে যাই। তাও যদি না হয়, এটা করি যে আমি যেটা বলছিলাম আমার ইউনিভার্সিটি ধরে এখানে ইউনিভার্সিটি সিটি সেন্টার, দেন আমার বাসা, তো আমি সিটি সেন্টার হয়ে আসা লাগে। তো সিটি সেন্টারে হচ্ছে ওই হালাল দোকানটা আছে। সো ওইখান থেকে আমরা ধরো জিনিসপত্র কিনে বাসায় চলে আসি। সো হুম। খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়ার এক্সপেন্সেসও ভালো, মানে অনেক বেশি না কম্পেয়ার টু, মানে বাংলাদেশে কম্প্যারিজনে বললে অনেক বেশি। হ্যাঁ, আমার কত বড় বাংলা, আমার ধরো তো কত, আমাদের তিনজনের এভারেজে 80 মতো করে পড়ে, 80। সো আও। আয়ারল্যান্ডের হিসেবে লাইক এটা মোটামুটি কম। ঠিক আছে, মানে আমি যেখানে 600 দিয়ে থাকতেছি, সেখানে খাওয়া দাওয়াটা 80 দিয়ে 80 খাবার হয়ে যায়। কম। এর বাইরে এখন তুমি স্ন্যাক্স ট্যাক্স কিনলে ধরো সব মিলে আমার স্ন্যাক্স গুলা মিলে হবে তো 120 আই গেছে। আচ্ছা, তার মানে মোটামুটি $200। হুম, আই থিঙ্ক। হ্যাঁ, মানে যদি ওইভাবে কম্পেয়ার করি তাহলে তুমি আমার থেকে একটু কম খরচ করো। আমি আবার খাবার নিয়ে খুব শৌখিন, বিশ্বাস করো। আমি সিজন স্যামন কিনি, তারপরে তোমার আবার মানে স্ন্যাক্স ট্যাক্স কিনে হ্যাঁ ফেলি। হ্যাঁ। ইউএস এর দাম এই যে প্রিঙ্গলস এর এক একটা এগুলা $4 প্রায় এরকম, মানে ডিপেন্ড করে দোকানের উপরে। আমি এগুলা কিনে আবার আবার দেখা যায় তোমার বাইরে খাইতে গেলে $10, $11, $20। বাইরে খাইলে এইটা একটা বড় ফ্যাক্ট, ভালো পয়েন্ট যে ইউএস, এটা এটা এখানেও রিলেটেবল, যে তোমার বাইরে খাইলেই লাইক লাইক 15 লাইক কত 1500 2000 3000 টাকা বা টাকা যদি হিসাব করে নাই। নর্মাল তুমি বিরিয়ানি খাইতে গেছো তোমার 1000 1500 টাকা নেই এক প্লেট, এক প্লেট ইয়েতে। বাট সেম জিনিসটা তুমি যদি বাসায় বানাও, টাকার হিসাব করলেও 200 300 টাকা তুমি বাসমতি চাল দিয়ে একটু ভালো বিরিয়ানি বানাতে পারো। রাইট, রাইট, হ্যাঁ। হ্যাঁ। তো বাসার চারটা হইলে বাইরের একটা। হ্যাঁ, লাইক এই জন্যই বললাম যে কম।
কম ইন এ সেন্স যে তুমি বাইরে খাইলে যে পরিমাণ খরচ হয় বাসায় খেলে তার 10 ভাগের 1 ভাগ খরচ হয় না। And আবার অনেক জিনিস আছে কি বা আমাদের বাংলাদেশ যেগুলো বাংলাদেশে খুব এক্সপেন্সিভ সবসময় দেখছি, সেগুলো আবার এখানে কম দাম। আর যেগুলো এখানে এক্সপেন্সিভ সেগুলো বাংলাদেশে কম দাম। সো যেমন আমরা কত বাসমতি চাল আমরা শিওর না অবশ্য দেশে কিরকম, বাট আই থিঙ্ক 200 টাকার মতো হবে মেবি কেজি প্লাস। দেশে এখন দেশে হয়তো আরো বেশি হতে পারে। কোয়ালিটি যাই হোক, অনেক কিছু আছে যেগুলো এখানে ধরো ধরো কি বলে আছে না, আমরা দেশে স্ন্যাক্স ট্যাক্স কিনতাম বা বিদেশি সস টস ইউজ করতাম, ওগুলোর প্রাইস আবার এখানে কম, প্লাস অফার টফার থাকে যেগুলো ভালো। যদি ধরো তুমি বাল্কে কিনলা, হ্যাঁ, অফার ওইখানে অনেক অফার টফার থাকে। সো এই কারণে ওভারঅল মিলাইয়া বললে এই হিসাবে এই দেশের হিসাবে তুমি যে এখন যদি স্যালারি পাও ধরো 2-2.5 লাখ টাকা, সেখানে তোমার আসলে হয়ে খাবারের যায়। খরচ তো ওইরকম হবেই, আর হবেই স্বাভাবিক, তাই না? তো ওই হিসাবে বলতেছি যে খাবারের খরচটা এত না, যে আমি আগে শুনে আসছি জাস্ট মেইন খরচ তোমার চলে যাবে বাসা ভাড়ায়। সব জায়গায়। লাইক আর হ্যাঁ, সো খাবারের খরচ এফোর্ড মোটামুটি, প্লাস খাবার লাইক হালাল যদি বলি, বাংলাদেশি খাবার দাবার বলি, এগুলো মোটামুটি আছে। তুমি যদি হুম। আইরিশ ফুড খাইতে চাও, ওকে নো প্রবলেম, এটা তো আর অ্যাভেলেবল আছে, ম্যাশড পটেটো খাইলা যাই হোক, সামথিং লাইক দ্যাট। তুমি খাবারের পয়েন্টটাও খুব ইলাবোরেটলি বলছো, এটা খুব ভালো করছো। কারণ এটা অনেক ইম্পর্টেন্ট হয়, বিকজ অনেকেই খাবার নিয়ে একটু স্ট্রাগল করে। তবে আমি আবার হুম। প্রত্যেকটা ভিডিওতেই বলি যে যারা বাইরে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য খুব হ্যান্ডি অ্যান্ড ইউজফুল একটা স্কিল হইতে পারে কুকিং। স্পেশালি হ্যাঁ, আমাদের সো কল্ড বাংলাদেশি কালচারের ছেলেরা, প্লিজ ইনক্রিজ ইউর এক্সপোজার টু কিচেন অ্যান্ড লেস ডিপেন্ডেন্সি অন খালাস ফর ব্যাচেলর হোমস। হ্যাঁ, এটা এটা আসলে খুবই মিস করে। আই আই উইশ আসলে এখানে আগে একজন নিয়ে যাইতো। and and you like you cannot like afford one, like so হ্যাঁ তোমার এটা আসলে লাইফ স্কিল, না লাইক ইউ ক্যান টেক হেল্প বাট, এন্ড এখনকার দিনে আসলে এটা আসলে খুব কঠিন না, ইউটিউব টিউটিউব আছে, লাইক ইটস ভেরি ইজি। সো এন্ড বিদেশে আসলে আমরা যেটা দেখি সবসময় যে আমি আমি এই হঠাৎ করে তোমার কথা এমনিতে পয়েন্টটা মাথায় আসছে, আমরা হচ্ছে অনেক ভিডিও টিডিও দেখি, কোন ভিডিও থাকে যে বিদেশ মানে স্বর্গ, কোন ভিডিও দেখা যায় বিদেশ মানে হচ্ছে নরক। ইটস নট লাইক কোনোটাই না, লাইক বোথ সাইড আছে। তোমার হচ্ছে ভালো দিক আছে, ভালো দিক যেটা আমি আগে বলছিলাম যে পরিবেশ ভালো, আমি বিদেশে এসেছি আমার যা দেখি তাই ভালো লাগে। আহ তাই ভালো লাগে কেন, পরিবেশ ভালো। আমার আমার একটু ডাস্ট অ্যালার্জির মতো ছিল, হাঁচি কাশি থাকতো। বাংলাদেশে শীত কি 18-19 ডিগ্রি হইলেই আমার শ্বাসকষ্ট, আমি ঘুমাইতে পারতাম লিটারলি, আমি শ্বাস নেওয়ার কারণ ইনহেলার নেওয়া লাগতো, মনাস খাওয়া লাগতো। এখানে আল্লাহর মতো এখন এরকম কিছু হয় নাই। আমার হাতের কাছে একটা ইনহেলার থাকে, বাট কিছু হয় না, আলহামদুলিল্লাহ। মানে ঠান্ডা ও, সর্দি খুব অল্প, খুবই অল্প হয়েছে সর্দি। বাট মোস্ট ওই যে যেটা ভয় পায় না মানুষ, যে তোমার এত ঠান্ডা, আমারও বলছে তোমার এত ঠান্ডা, ঠান্ডা দেশে গিয়ে থাকবা কেমনে, কিছু হয় না ভাই। লাইক লিটারালি ইটস লাইক ডাস্টের জন্য মেইন প্রবলেমটা যুক্ত আমি, এটা হচ্ছে ভালো দিক। তোমার পরিবেশ, রাস্তাঘাটে চলতে ভালো লাগবে, দেখবো সবকিছু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। বাট একটু অর্গানাইজ। কঠিন, হ্যাঁ অর্গানাইজ, বাট কঠিন সাইডটা হচ্ছে যে ইউ হ্যাভ টু ডু অন ইট অন ইউর ওন সবকিছু সব সময়। লাইক তোমার লাইফের খাওয়া দাওয়া গোছানো পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু তুমি কারোর উপরে রিলে করতে পারো না যে আচ্ছা ঠিক আছে ও আমার করে দিবে। After all, so ওইটাও কে আমার কাজ কে করে দিবে? এটা 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 হ্যাঁ, ইটস আ ব্যাড থিং। এটা আমাদের একটা, আই ডোন্ট নো। তো ওইগুলো হচ্ছে মেন্টালি যে থাকতে হবে যে না আমি হচ্ছে এই এগুলা ফেস করতে হবে আমাকে। সো কারেক্ট, হ্যাঁ। টাইম ম্যানেজমেন্ট এভরিথিং। তো আমি র্যাপ আপ করার টাইমে আমি একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে যে তুমি যদি কোনো একটা অ্যাডভাইস দিতে হয় কোনো স্টুডেন্টকে, বা কোনো ফেভারিট পাঞ্চ লাইন থাকে যেটা হচ্ছে তুমি একটু দিতে চাও, ওইটা ওইটা হচ্ছে আমি সবসময় আমার স্পিকারদেরকে বা আমার যারা আহ, এখানে আমি ইনভাইট করি তাদেরকে আমি লাস্টে আস্ক করি যে তোমার কোনো পাঞ্চ লাইন বা অ্যাডভাইস যদি তুমি স্টুডেন্টস অর এনিবডি তুমি যদি দিতে চাও, সেটা কি হবে? এক লাইনে অ্যাডভাইস আমি একটু বলতে পারি, ইন এ সেন্স যে হ্যাঁ, হ্যাঁ। আমার মনে হয় যে আমার লাস্ট 2-3 বছরে গ্রাজুয়েশনের পর থেকে বলা যায় এখানে আসার আগ পর্যন্ত
অনেক কিছু সবাই এই যে এই সময়টা অনেক কিছু ফেস করে, তাই না? আপস এন্ড ডাউনস অনেক কিছু। তো আমি অনেক অনেক জিনিস শিখছি। একটা বড় জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে, যে আমরা সবসময় যেটা পড়ে আসছি, যে কিপ নো স্টোন আনটার্নড, ওইটা হচ্ছে প্র্যাকটিক্যালি চোখের সামনে দেখছি। যে আমার কাছে তখন বুঝছি যে কোনো কিছু লাইক ইউ হ্যাভ টু লাইক সবগুলো স্টোন খুলে উপরে উঠায় দেখতে হবে। এই যে আয়ারল্যান্ড আসে বিষয়টা আমার জাস্ট মনে হয়েছিল, এটা হচ্ছে কি যে আমার মনে হয়েছিল র্যান্ডম লাগছে, ঠিক আছে আমি ইমেল করে দেখি কি হয়। এন্ড এখানে আহ, আমি আমার সিজিপিএ হচ্ছে এভারেজ, ওই হিসাবে আমি আসলে অনেক ভালো একটা ইউনিভার্সিটি চলে আসছি। আমি এটা এক্সপেক্টও করিনি। ঠিক আছে, আমি তখন আমি চিন্তা, আমি মেইল করতে চাই, ঠিক আছে আয়ারল্যান্ড করবো, মেইল করি। মেইল করলে তো আমার লস কিছু হবে না, যদি রিপ্লাইতে দেখা যাক কি হয়। সো আই ডিড নট কিপ এনি স্টোন আনটার্ন। সো আমি মোটামুটি মেইল টেল করছি, ইয়ে করছি। সো ওইটা হচ্ছে মানে কিপ নো স্টোন আনটার্ন, যে সবকিছু ট্রাই আউট করে দেখা উচিত আমার মনে হয়, যে ইফ ইউ ক্যান। Exactly. হ্যাঁ, খুব ভালো একটা ইয়ে দিছো, কারণ এটা অ্যাকচুয়ালি অনেকে করে না। সবাই মনে করে যে আমি স্ট্রিমলাইন একটা প্রসেস হবে, অ্যাপ্লাই করব, হয়ে যাবে, না হইলে আমি ফ্রাস্ট্রেশন। নো, মানে তোমার অল্টারনেট ওয়েজ তোমার ট্রাই করতে হবে, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাডভাইস। হম অ্যান্ড হম আমি এটা আমার লাইফে কাজে লাগাইছি অ্যান্ড সাকসেস পাইছি, তুমিও পাইছো। সো থ্যাংক ইউ তোমার এই অ্যাডভাইসটা শেয়ার করার জন্য। আর আমি আমার ভিডিওর ডেসক্রিপশনের নিচে তোমার ইমেল আইডি দিয়ে দিব, সো দ্যাট ইফ এনিবডি ইজ ইন্টারেস্টেড হম টু নো শিওর। যেন তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। আর থ্যাংক ইউ আজকে টাইম দেওয়ার জন্য, অ্যান্ড বিচে বসে আমাদের সাথে তোমাকেও থ্যাংক ইউ। লাইক এটা একটা ভালো অপরচুনিটি ছিল, ভালো লাগছে কথা বলে। এন্ড আর কারো যদি ইয়ে থাকে, যেটা বললে যে ইমেল অ্যাটাচ করে দেবো, সো কারো কোনো কোয়ারিজ থাকলে ইউর ওয়েলকাম। আমি আমার বেস্ট ট্রাই করবো হচ্ছে, আমার নলেজ দিয়ে হচ্ছে যতটুকু বলা যায়। অলরাইট দেন, ঠিক আছে তাহলে কথা হবে। বাই বাই। ঠিক আছে।